কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে যে সরকার, যে দল ক্ষমতায় গিয়েছে, তারা বলেছিল যে গণভোট আর আমাদের যে নির্বাচন দুইটাই একসাথে হোক এবং আমরা সবগুলো বাস্তবায়ন করবো একসাথে। কিন্তু আমরা তখনও দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল তারা বলেছিল যে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছিল যে আগে গণভোট হইতে হবে। তা আমরা ভেবেছিলাম যে এর মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে আমরা সংস্কার করব এবং এরপরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু তৎকালীন সরকারের যারা কর্তা ব্যক্তি, তৎকালীন বর্তমান যারা সরকারে ছিলেন, যারা সে বৈঠকগুলোতে গিয়েছিলেন, এখানে শিশির মনির ভাই আছেন, সরোয়ার তুষার ভাইরা আছেন, তারা আরো বিস্তারিত বলবেন ইনশাল্লাহ। তারা এই দাবিকে নাকচ করেছিল। তারা বলছিল যে আমরা সবগুলো অ্যাকোমোডেট করব। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি বর্তমানে সরকার গঠিত হওয়ার পরে যেহেতু টু-থার্ড মেজরিটি তারা পেয়েছে এবং এই মেজরিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একটি সব জনগণের দাবিগুলোকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করতেছে। আমরা যেটা দেখলাম যে ওনারা আসলে সংবিধানের দোহাই দিচ্ছেন এবং হচ্ছে টু-থার্ড মেজরিটিকে ধরেই তারা সবগুলো পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে বর্তমান সরকার গঠিত হয়েছে 51% মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের সংস্কার চেয়েছে 69% মানুষ। 69% মানুষের যে চাওয়া রয়েছিল, তারা যে সংস্কার বাংলাদেশে রিয়েলি চাচ্ছেন, তাদের দাবিকে অগ্রাহ্য করার একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমাদের অলরেডি এখানে যদি একটা একটা করে সংবিধান যে বিষয়গুলো সংস্কারের কথা বলা হয়েছিল, সবগুলো তারা যদি আলাদাভাবে বাস্তবায়ন করতে চায়, এর বাইরে আমাদের গণভোটটা বাস্তবায়ন হলেই তো অনেকগুলো সমস্যার আসলে সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখানে বর্তমান সরকারের একটি গড়িমসি দেখতে পাচ্ছি। আমরা জনগণের মালিকানা, যেটা সংবিধানের 7-এর 1 ধারায় রয়েছে, এবং জনগণের মালিকানার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনরায় সরাসরি জনগণের মালিকানা এখানে নিশ্চিত করে যে জনগণ কোনটাতে রায় দিচ্ছে। জনগণ, অধিকাংশ জনগণই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা এই যে 2/3 এই মেজরিটি দিয়েই তারা জনরায়কে উপেক্ষা করার জন্য আমরা বুঝতে পারছি তারা সব ধরনের আয়োজন তারা সম্পূর্ণ করতেছে। তো এরকম একটি জায়গায় আমরা বিশ্বাস করি যে তারা অন্তত বিগত ফ্যাসিবাদী রেজিমের তারা দেখেছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কোথায় গিয়েছিল। একটা দল আরেক দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এরকম একটি জায়গায় চলে গিয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি বসে থাকে নাই। তারা আসলে প্রতিবাদ জানিয়েছিল, তারা রাজপথে নেমেছিল, তারা আসলে সব ধরনের লড়াই সংগ্রাম করেছে। তো আমরা বর্তমান সরকারকেও আহ্বান জানাতে চাই যে আপনারা 2/3 মেজরিটি নিয়ে পিপুলস উইল, সংবিধান তো রচিত হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, মানে সংবিধান তো জনগণের যে ইচ্ছা এটার প্রতিফলন হওয়ার কথা, কিন্তু আপনারা সংবিধানকে জনগণের উপরে নিয়ে যেতে চাচ্ছেন কেন? পিপুলস উইল সবসময় উপরে থাকার কথা। পিপুল কোন জায়গায় আগ্রহ পোষণ করেছে, জনগণ কোথায় রায় দিয়েছে, এই জনরায়কে আমরা বিশ্বাস করি যে চক্রান্ত তারা করতেছেন এবং নানাভাবে কথার মার পেঁচে তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে এটাকে উপেক্ষা করার চেষ্টা করতেছে। তো এই জায়গা থেকে আমি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্রশক্তিকে ধন্যবাদ জানাই, তারা একটি গোল টেবিলের আয়োজন করেছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রয়োজনে আমরা রাজপথে নামতেও প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে অধিকার, জনগণের যে ম্যান্ডেট, এটা অক্ষরে অক্ষরে পালন করা হোক। তো এই প্রত্যাশা রাখছি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিকদাতুল্লাহ সিকদা ভাইকে। একটা বিষয়, আমরা যখন আলোচনা চলছে, আমরা যারা কথা বলছি আপনাদেরকে অনুরোধ করব কথা না বলার জন্য। বারবার অনুরোধ করতে মানে এটা সুন্দর দেখায় না। আমরা ডান সাইডে জিজ্ঞেস করেছিলাম কোনো সমস্যা নাই, কিন্তু পুরো সময় আপনারা কথা বলেছেন, এটা খুবই দুঃখজনক। ভাই প্লিজ, আমরা যখন আলোচনা করছে সেই সময় কথা না বলি। আমাদের আজকের গোল টেবিল বৈঠকের আলোচনার বিষয় ত্রয়োদশটি কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত আলোচকবৃন্দ, জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটা বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে
আমাদের আলোচনাটা করতে হচ্ছে। বিগত 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা আসলেই রাষ্ট্রটাকে মেরামত করতে চেয়েছিলাম, রাষ্ট্রটাকে সংস্কার করতে চেয়েছিলাম, ঠিক সেই সময় যে সুযোগ আমাদের সামনে এসেছিল সেটা আমার মনে হচ্ছে এখন যে আমরা সেটা হারিয়ে ফেলতে বসেছি। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পরে এখন পর্যন্ত যতগুলো সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের সামনে সুযোগ ছিল জনগণের সরকার হয়ে ওঠার। কিন্তু তারা জনগণের সরকার না হয়ে একটি দলের সরকার, কিংবা আরও যদি স্পষ্ট করে বলা যায় এক ব্যক্তিকেন্দ্রিক একটি সরকার ব্যবস্থায় পরিণত হয়েছিল। তার ফলাফল কিন্তু আমরা অতীতে বেশ কয়েকবার দেখেছি। এই 2/3 খেলা সেটা কিন্তু আমরা 2001-এ যেমন দেখেছি, আবার 2009 পরবর্তী সময়েও আমরা দেখেছি। বর্তমানে যারা ক্ষমতায় গিয়ে 2/3 যেই শক্তি, যেই গরিমা দেখাচ্ছেন, সেই একই শক্তি, একই গরিমা কিন্তু তারা 2001-এর পরেও দেখিয়েছিলেন। তখন তারা বলেছিলেন 50 বছরও নাকি তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। তারা এই 2/3 দোহাই দিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়িয়েছিলেন কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা ছাড়া, এবং তার ফলাফল 1/11 কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে 17 বছর দূরে নিয়ে গিয়েছিল। আজকে তারা বারবার একটি কথা বলে যে 17 বছর আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম। সেটা তো কেউ অস্বীকার করছে না। আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আপনারা ধান খেতে রাত কাটিয়েছেন, রিক্সা চালিয়েছেন, এই কষ্টের কথাই, সংগ্রামের কথা কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনারা যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যেই ক্ষমতায় আজকে এসেছেন, ক্ষমতায় আসা মাত্র আপনারা কিন্তু সেই গল্প ভুলে গিয়েছেন। আপনারা নিজেদের নির্যাতনের কথা নিজেরাই ভুলে গিয়েছেন। আজকে আপনারা নিজেরা আরেকটা শোষক হয়ে ওঠার পথে চলছেন। আমরা 2009 পরবর্তী সময়ে দেখেছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই সময়ে এই জাতীয় সংসদে এইভাবে দাঁড়িয়ে তোফায়েল আহমেদরা নানান ধরনের রেফারেন্স নিয়ে এসে, সংবিধানের অমুক তমুক রেফারেন্স নিয়ে এসে তারা গর্বের সাথে তারা বলেছিল যে এগুলো কিচ্ছু না, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। গতকালকে আমরা এরকম একটা শো দেখলাম জাতীয় সংসদের মধ্যে। একজন দাঁড়িয়ে বললেন 300 রান তারা আগে করেছেন, এখন 6 বলে 12 রান করে, তাহলে এটা নাকি কিছুই না। 300 রান করে আপনি ম্যাচ জিততে না পারলে এর দায় আপনার। এখন যে 6 বলে 12 রান নিয়ে ম্যাচ জিতিয়েছে সেই কৃতিত্বও তার, সেটাও আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি না দেন তাহলে আপনি মুনাফেক। জাতীয় ঐকমত্য কমিশনে যখন আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছিলাম, তখন বারবার একটা কথা উঠে আসছিল, বেসিক স্ট্রাকচারের কথা। যেই বেসিক স্ট্রাকচারের উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, এটিকে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই জাতীয় সংসদ সেটা করার জন্য যথেষ্ট না। আমরা বারবার যুক্তি দিয়ে সেটি বুঝিয়েছি। আপনাকে অবশ্যই এই সংসদের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবেই, কিন্তু আপনারাও তখন সেটাতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, আপনারা সব কিছু বেমালুম ভুলে গিয়েছেন। আপনারা এখন বলতে চাচ্ছেন সংবিধান সংশোধন করবেন। সংবিধান সংশোধন করবেন কিসের আলোকে? জুলাই জাতীয় সনদের আলোকে। গণভোট কিচ্ছু না, জনরায় কিছুই না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, জুলাই জাতীয় সনদে বাংলাদেশের হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা আছে, যেটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে। যেটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই বিএনপির। আপনি সেটা কিভাবে পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন? কারণটা ইতোমধ্যেই কোর্ট দ্বারা আপনি এটা এর আগে বাতিল করা হয়েছে। কোর্টের প্রেসিডেন্ট অনুসারে এই যে সংশোধনী নিয়ে আসা হবে, এই সংশোধনীতে জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এটা পরবর্তীতে কোর্ট এটা আবার ইনভ্যালিড করে দিবে। কোর্ট প্রেসিডেন্ট অনুযায়ী সেটা করতে বাধ্য। তাহলে আপনি কিভাবে এটা পরিবর্তন আনবেন? আপনি জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহ যদি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। তার জন্য আমরা বারবার বলছি, আপনারা সংস্কার যে সভা, যেটার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা এখনো শপথ নেননি। আমরা আশা করব, আমরা দাবি জানাবো, আপনারা অবিলম্বে এই সংস্কার বাস্তবায়ন পরিষদ, যে সংস্কার পরিষদ সভার আপনারা শপথ গ্রহণ করবেন এবং
গণভোটের মাধ্যমে, জনরায়ের মাধ্যমে যে সংবিধান পরিবর্তনের কথা, সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের কথা জনগণ ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে, সেটিকে আপনারা সম্মান জানাবেন। তা না হলে তার পরিণতি কি হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই ভোগ করেছেন এর আগে, এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার তার পরিণতিও আপনারা দেখেছেন। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা আশা করব আপনারা অবিলম্বে 2/3 যে গর্ব, যে গরিমা, সেখান থেকে বের হয়ে এসে আপনারা জনরায়কে স্বাগত জানাবেন এবং সেই অনুসারেই, গণভোট অনুসারেই বাংলাদেশের সংবিধানকে সংশোধন না সংস্কার করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ফাহিম মাশরুক ভাই। তাকে বিনীতভাবে অনুরোধ করব এই পাশের চেয়ারটাতে আসার জন্য। যেই কারণে এখানে আসলে আসা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম সম্প্রতিকালে গঠিত হয়েছে। অলরেডি আমরা বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করেছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল গত 3 দিন আগে সংসদ ভবনের সামনে একটি মানববন্ধন। আপনাদের এখানে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। তো আমি আসলে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য। এবং এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি আমাদের সবার হৃদয়ের কাছের একটা ব্যাপার যে আপনারা কিন্তু এখানে মানে কয়েকশো মিডিয়া কিন্তু অলরেডি উপস্থিত হয়েছে। বাট আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যখন আমি আলোচনাটার এটা দেখলাম, টাইটেল যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। 2/3 সংখ্যাগরিষ্ঠ বলতে আসলে কী বোঝানো হচ্ছে? আমার কাছে 2/3 মানে হচ্ছে গণভোটের 2/3 মানুষ এই গণভোটে ভোট দিয়েছে। তো এটা তো আসলে এই 2/3 ইজ মোর ইম্পর্টেন্ট দেন সিটের 2/3। কারণ আমরা কিন্তু বাংলাদেশের FPPT সিস্টেম অনুযায়ী কিন্তু সিট মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা নিয়ে আসলে প্রচুর শিশির ভাইরা বা এরা অনেকে কথা বলেছেন। আমরাও নাগরিক সমাজের পক্ষ থেকে গত 1-1.5 বছর কিন্তু যখন কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশন আলোচনা করছিল, তখন কিন্তু একটা দাবি ছিল যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসাবে আসলে হওয়া উচিত। তো তখন কিন্তু আমরা, এবং এই ব্যাপারটা যে শুধুমাত্র জামাত ইসলামী বা কিছু ইসলামিক দল করেছিল তা কিন্তু না, এখানে আমাদের এখানে অনেকেই আছেন। এই ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবিটা কিন্তু বাংলাদেশে অনেক পুরনো একটা দাবি। তুষার বলতে পারবেন বাংলাদেশের লেফট পার্টিগুলো কিন্তু বহুত আগে থেকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবি করে আসছিল। এবং আমরা কিন্তু অনেকেই এই ব্যাপারটাকে মনে করি যে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে FPPTর সিস্টেম অনুযায়ী যে সিট অনুযায়ী, সেই সিট অনুযায়ী আসলে সংসদে এটা হয়, মেজরিটি হয়। তো তারপরেও আমরা নাগরিক সমাজ কিন্তু যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদেরকে বলেছিল, আমরা জাতির ঐক্যর স্বার্থে বলেছিলাম যে ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট আপার হাউসে যাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হয়, কিন্তু লোয়ার হাউসে যেরকম বর্তমানে সিস্টেম আছে সেই সিস্টেমই কিন্তু যাতে আপাতত একটা ঐক্যমত্যের স্বার্থে কিন্তু যাতে বজায় থাকে। তো আমরা ধন্যবাদ জানিয়েছি যে পার্টিকুলারলি যে এই যে রাজনৈতিক দলগুলো আসলে লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছিল, তারা অ্যাটলিস্ট এটা মেনে নিয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু অ্যাটলিস্ট লোয়ার হাউসে এক্সিস্টিং সিস্টেম এবং আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো আমরা দেখলাম যে আসলে বিএনপি তো কখনোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে রাজি ছিল না। এবং আমার ধারণা, অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, যে শুধুমাত্র এই একটি কারণে যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে গণভোটে আলাদা করে দেওয়ার কারণেই আমার ধারণা বিএনপি এই গণভোটটার এই ইমপ্লিমেন্টেশনটার ব্যাপারে এক ধরনের নেগেটিভ একটা অবস্থান নিয়েছে। কারণ অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু অলরেডি বলা আছে যে জুলাই সনদ অনুযায়ী এগুলি ইমপ্লিমেন্টেশন হবে, বিভিন্ন
দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো, এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো যদি জুলাই সনদ বা গণভোট বাস্তবায়ন কমিটি গণভোট বাস্তবায়ন হয়ও, তখন এই সংবিধান সংস্কার সভায় বিএনপি নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু কাজ করতে পারে, কারণ তার তো অলরেডি মানে হাফ মেজরিটি আছে। তো যেই সংবিধান সংস্কার সভা হবে সেখানে তো অলরেডি বিএনপি মেজরিটি, অতএব বিএনপি কিন্তু তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু সেটা করতে পারে বলে আমাদের ধারণা। কিন্তু যেহেতু এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা বলা আছে আপার হাউসে, এটা কিন্তু একটা বাধ্যতামূলক একটা ব্যাপার, যেহেতু গণভোটের মাধ্যমে জনগণ এটা রায় দিয়েছে। তো এই একটি কারণেই আমাদের ধারণা যে হয়তো বিএনপির ক্ষেত্রে এই নেগেটিভ ব্যাপারটা। তো বাট আমার কাছে আসলে মেইন সমস্যা মনে হয় যে আমি লিগাল ব্যাপারে যেমন এখানে অনেক 3-4 জন খুব কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, বাট আমার কাছে মনে একটা সবসময় প্রশ্ন যে এই জুলাই সনদে বা এই গণভোটে এমন তো কোনো ব্যাপার নাই যেটা আসলে বিএনপির বর্তমান ক্ষমতাকে বা বর্তমান তার যে রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতাকে বিরাটভাবে চ্যালেঞ্জ করবে। কারণ বিএনপি অলরেডি সিট অনুযায়ী 2/3 আছে, বিভিন্ন জায়গায় তো বিএনপি তার বা বর্তমান সরকার তো তার নিজের পছন্দ মতো লোকজনকেই বসাচ্ছে অলরেডি বা বসাতে যাচ্ছে। তো এটা আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন পরিপূর্ণভাবে হয়ও, গণভোট বাস্তবায়ন যদি পরিপূর্ণ হয়ও, এটা কি আসলে বিএনপিকে মানে খুব মানে এক ধরনের ডিফেন্সিভ পজিশনে ফেলে দেবে কিনা? আমার তো মনে হয় না। তাহলে আসলে কেন করছে না? এটা কি আসলে শুধুমাত্র টেকনিক্যাল কারণ, যে একটা লিগাল টেকনিক্যাল ব্যাপারে, নাকি এখানে আসলে অন্য কিছু আছে? আমার কাছে আসলে কেন জানি মনে হয় যে কিছু হয়তো অন্য কিছু আছে, হয়তো ইগো হতে পারে, একটা ইগো হতে পারে যে না কেন এখানে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে কিছু জিনিস হয়তো তারা মনে করছে যে চাপিয়ে দেওয়া হয়েছে। বাট আমার কাছে আসলে আই এম মাচ মোর কনসার্ন, যদি ফ্র্যাঙ্কলি বলি, 2030 সালের নির্বাচন নিয়ে, যেটা নিয়ে হয়তো অনেকে এখন এখনো কথা বলছে না। কারণ নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে, এবং তখনকার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সেটা কিন্তু মানে এখানে অলরেডি অনেকে ঐক্যমত্য কমিশনের মেম্বার ছিলেন। একটা কিন্তু জুলাই সনদে স্পেসিফিক্যালি বলা আছে যে 2 সরকার দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করা হবে। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেবরা কিন্তু তখন থেকেই খুব ইনসিস্ট করছিলেন যে না, এটা বিচারপতি, যে শেষ বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এটা প্রধান হিসাবে হবে। তো আমার কাছে আসলে মনে হয় যে বিএনপি হয়তো মাথায় তার আছে, বা বর্তমান সরকারের মাথায় আছে 2030 সালের বা 31 সালের নির্বাচনটাকে মাথায় রেখেই ওনাদের ক্ষেত্রে হয়তো এই জুলাই সনদের এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে এক ধরনের নেগেটিভ ব্যাপার। কারণ এখানে অন্য কোনো আইটেম আমি আর দেখি না যেটা আসলে বিএনপিকে বা বর্তমান সরকারের ক্ষমতাকে সে বিরাটভাবে আসলে খর্ব করবে। কারণ জুলাই সনদের মধ্যে আসলে বড় ধরনের বৈপ্লবিক কিছু কিন্তু ফ্র্যাঙ্কলি নাই। আমরা এক্সপেক্ট করেছিলাম আরো অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হবে, বাট যেহেতু এক ধরনের ঐক্যমত্যের স্বার্থে কিন্তু অনেক পক্ষই ছাড় দিয়েছে। বাট আমি আসলে মেইন কনসার্ন, সত্যি কথা বলতে, একদিকে বেশ কিছু জিনিসপত্র হয়তো আসছে না, বা যদি বিএনপি বা বর্তমান সরকার তার মতো করে এটাকে ড্রাইভ করে, বাট আমার মেজর কনসার্ন ইজ মাচ মোর 2030 সালের নির্বাচন। তো আমি আসলে এই জায়গায় এই পর্যায়ে থামছি। আজকে অনেকে এখানে আলোচক আছেন, তাদের থেকে আমরা হয়তো শুনবো। বাট অফকোর্স একটা ব্যাপার দিয়ে বলবো যে সবসময় আমরা বলে আসছি যে সংবিধান আসলে মানুষের জন্য, মানুষের মানে সেই মানুষ যদি আসলে, যেখানে অলরেডি বলেছে বাংলা জনগণ যেখানে 2/3 বেশি একটা সম্পর্কে রায় দিয়েছে, এইটাকে যদি যে কোনো সরকারি বা যে কোনো রাজনৈতিক দলে যদি এটাকে অবজ্ঞা করে, তার কিন্তু এক ধরনের পলিটিক্যাল মাসুল দিতে হবে। এটা হয়তো আজকে দিতে হবে না, কালকে দিতে হবে না, এই বছরের না বা পরের বছরের না, কিন্তু কোনো না কোনো সময়ে কিন্তু এর মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে। আমার ধারণা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনগণের সমর্থন পাওয়া দল, তারা এই পলিটিক্যাল, যেটাকে বলে পলিটিক্যাল হারিকিরি বা পলিটিক্যাল সুইসাইড, তারা এটা করবে না, এবং গুড সেন্স উইল প্রিভেইল। এবং আমি আবারও আহ্বান জানাবো সরকার প্রধানের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তারা যাতে জনগণের এই গণরায়টাকে সম্মান জানায়, এবং যেভাবে বলা হয়েছে গণভোটের মাধ্যমে সেভাবেই এই প্রসেসটা তারা ইমপ্লিমেন্ট করে। ধন্যবাদ। ধন্যবাদ সাইম মাশরুফ ভাইকে।
তিনিও মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত এবং গণভোটের রায় কার্যকর হওয়া উচিত। এ পর্যায়ে আমরা একই বিষয়ে আলোচনার জন্য আহ্বান করছি